শাহ ওসমান, আপনি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত, একসময় ছাত্র রাজনীতি করতেন, পরে জাতীয় রাজনীতি করেছেন। রাজনীতিতে আপনার প্রত্যাশা কি? আপনি কি পেয়েছেন, কি পাননি, এবং জনগণের জন্য কি করেছেন বলবেন আমাদের? অ্যাকচুয়ালি রাজনীতিতে কিছু চাওয়া পাওয়ার জন্য কিছু কেউ করে না। রাজনীতিতে আমার প্রত্যাশা হলো যে 71 সালের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, 2 লক্ষ মামলার সংগ্রামের বিনিময়ে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব একটা স্বপ্ন দেখেছিলেন, একটা সোনার বাংলা গঠন করা। আমার স্বপ্ন, আমার প্রত্যাশা ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করা, সোনার বাংলা কায়েম করা। আর কি পেয়েছি কি পাইনি জানা পাওয়ার জন্য রাজনীতি করতে আসিনি, রাজনীতি করতে এসেছি মানুষের জন্য কিছু করার জন্য। আর আমি আমার এলাকার মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছি, তারপর আমার কিছু চাওয়ার পাওয়ার নেই। আর উন্নয়নের প্রশ্নে যেটা বলছেন আপনি, আমি একটা কথা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহ রহমতে, রসুল পাকের ওসিলায়, এবং বিশেষ করে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা সহযোগিতায় এবং আমাদের সিনিয়র নেতাদের সহযোগিতায় আমি আমার এলাকাতে 96 থেকে 2001 সাল পর্যন্ত যেটুকু কাজ করতে পেরেছি, বিগত 15 বছরে কোনো সরকার যা কাজ ফান্ড ক্রিয়েট করতে পারেনি কিংবা কাজ করতে পারে তার ডবল কাজ আমি করেছি। আমার এলাকার সমস্ত বড় কাজ আমি শেষ করতে, ম্যাক্সিমাম বড় কাজ শেষ করতে পেরেছি। জাতীয় স্টেডিয়াম, দুরাম কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজকরণ, টেলিফোন, 16,500 টেলিফোন, ডিজিটাল টেলিফোন, লিঙ্ক রোড, এবারে ম্যাক্সিমাম কাজগুলি আমরা করেছি। রাস্তা, স্কুল, কলেজ, এগুলো আমরা করতে পেরেছি আল্লাহর রহমতে। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছিলেন। তো যে বিষয়টা হচ্ছে, তারপরে কিছু কাজ বাকি ছিল, যেমন কন্টেনার পোর্ট, ওটা 51 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছিল। নারায়ণগঞ্জ আপনারা জানেন যে প্রাচ্যের একটা ডাক হিসেবে পরিচিত ছিল, তাই না, এক্সপোর্টিং জোন। আমার এলাকার মানুষ মোর দেন 25% এক্সপোর্ট, টোটাল এক্সপোর্টের 25% এলাকা আমার এলাকার মানুষ করে, নিট গার্মেন্টস। তাদের দাবি ছিল কন্টেনার পোর্ট। সেই কন্টেনার পোর্ট কাজটা 16 জুনের ঘটনার কারণে হতে পারলো না, সেই কাজটা আজকে হলো না। কিন্তু রেল লাইনের পাশ দিয়ে একটা রাস্তা নিয়ে যাচ্ছিলাম আমরা, ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইনের পাশ দিয়ে। এই কাজটা যদি হতো তাহলে প্রায় মাত্র 14 মিনিট লাগতো ঢাকা নারায়ণগঞ্জের দূরত্ব হয়ে যেত। সেই কাজটার প্রায় 3-4 কোটি টাকার মাটির কাজও হয়ে গেছে, কিন্তু তারপরে এক ঝুড়ি মাটিও এই সরকার ফেলেন নাই। এটা আমার কাছে দুঃখ লাগে আর কি, যে কেন তারা ফেলেন নাই। সো আমার স্বপ্ন হচ্ছে, যদি আল্লাহ তাআলা হুকুম দেন এবং জননেত্রী শেখ হাসিনা যদি আরেকবার প্রধানমন্ত্রী হন এবং আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনের স্বপ্ন থাকে। যার একটা মেয়ে থাকে, সে চায় যে তার মেয়ে একদিন বড় হবে, হ্যাঁ, তার মেয়েকে সে সুন্দর সাজে সাজাবে, নববধূর সাজে। আমারও ইচ্ছা নারায়ণগঞ্জকে নববধূর সাজে সাজাবো যদি আল্লাহর হুকুম হয়, এবং এত সুন্দর করে সাজাবো সারা পৃথিবীর যে কোনো মানুষ যদি বাংলাদেশে যায় একবার নারায়ণগঞ্জ ঘুরতে যাবে। এটুকু আমি কথা দিতে পারি। আপনাকেও দাওয়াত দিলাম, যদি আপনি যান অবশ্যই একবার আমার নারায়ণগঞ্জ তখন দেখে আসবেন ইনশাল্লাহ। শাহ ওসমান, আপনার সাথে দীর্ঘক্ষণ কথা বললাম, আপনি অনেক বিষয় আমাদের বিস্তারিত বলেছেন। আমি সর্বশেষ একটি প্রশ্ন আপনাকে করব। আপনি দীর্ঘদিন জননেত্রী শেখ হাসিনার সাথে রাজনীতি করেছেন একত্রে, তো আমি জানতে চাইব, জননেত্রী শেখ হাসিনার খুব কাছ থেকে দেখে আপনার তার ব্যক্তি হিসেবে কোন গুণগুলো বা কোন দিকগুলো আপনাকে আকৃষ্ট করে? আপনি আমার মনে হয় দর্শকের বিষয়টি জানতে চাচ্ছেন আপনার কাছ থেকে। আপনি জানেন যে 1998 সালে নারায়ণগঞ্জে সারা বাংলাদেশে বন্যা হয়েছিল, বিশেষ করে ভয়াবহ বন্যা। সেই বন্যার সময় ডিএনডি বাঁধ, আমাদের নারায়ণগঞ্জে অবস্থিত ডিএনডি বাঁধ, সেই ডিএনডি বাঁধ ভেঙে যাবে এরকম একটা কথা উঠলো। ডিএনডি বাঁধ ভেঙে যাবে এবং ভেঙে যাওয়ার মতো উপক্রম হলো, বিভিন্ন জায়গা দিয়ে ভেঙে যাচ্ছে অবস্থা। আমাদের তৎকালীন পানি সম্পদ মন্ত্রী রাজ্জাক ভাই, আমাদের স্বরাষ্ট্র নাসিম ভাই, আনোয়ার হোসেন মন্ত্রী সাহেব, সবাই তখন উপস্থিত, রাত বাজায় প্রায় 1টা-1.5টা। তো এক্সপার্টটা বলছে ডিএনডি বাঁধ ভেঙে যাবে। তো আমি একটা সময় দেখলাম যে আমাদের নেতাদের অবস্থা খুব, মানে মন্ত্রীবর্গ যারা আছেন তাদের চেহারা খুব কালো এবং অনেকের চোখে পানি। আমি পানি দেখলাম চোখে, যে বাঁধটা ভেঙে গেলে এই মানুষগুলিকে বাঁচানো সম্ভব না। 10-15 লক্ষ মানুষ হয়তো মানে খুব দ্রুত বন্যার পানিতে ভেসে যাবে। তো কিছু করার নাই। তখন রাত বাজে প্রায় 2-2-2:30 বাজে। তো আমি যখন শুনলাম তখন আমি নেত্রীকে ফোন করলাম, আমাকে ফোন করলাম। একটা সন্তান যেমন তার মার কাছে আবেদন করে, আমার কাছে মনে হলো যে আমি তার কাছে সহায়তা চাচ্ছি। আমি বললাম যে আপা, এই অবস্থা, ডিএনডি ভেঙে যাচ্ছে, আমি কি করবো বলে আমি কেঁদে দিয়েছিলাম। তখন বললেন, তুই চিন্তা করিস, আমি আসতেছি। তো যাই হোক, তারপরে এসএসএফ ফোন করে যে শামীম ভাই এখন এসে লাভ কি, ওনাকে সকালে আসতে বলেন, আপনি ফোন করে বলেন, উনি তো এখনই রওনা দিচ্ছেন। তো আমি আবার বললাম, ঠিক আছে আপা, আপনি এখন এসেন, আপনি সকালে আসেন। বলুন, তাহলে আমি ফজর নামাজ এসে পড়বো ওখানে। ঠিক ফজর নামাজের আগে, মানে অনেক বোধহয় সারা রাত ঘুমান নাই, উনি চলে এসেছেন। উনি আসলেন, হাজার 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 মানুষ ওখানে, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ সবাই উপস্থিত, আতঙ্কগ্রস্ত মানুষ। উনি মানুষকে সাহস দিলেন, মানুষকে আমার মনে হয় উদ্যমী করলেন এবং বললেন, ঝাঁপিয়ে পড়ো, এই বাদ রক্ষা করতে হবে এবং আমরা পারবো। এবং বিলিভ মি, আমরা কিন্তু এই বাদ রক্ষা করলাম।
যেখান দিয়ে ছিদ্র ছিল সেখান দিয়ে আমাদের নেতা কর্মীরা, পুলিশ বেরিয়ে সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ছিলাম এবং আমরা আলটিমেটলি বাদ রক্ষা করেছি। তো ওইটা ঘটনা না, ঘটনা হলো যে ওইখান থেকে আমি ওনাকে নিয়ে আমরা সব জায়গায় পানি মানুষকে, কিছু দুস্থ মানুষকে মানে সাহায্য করার জন্য ওনাকে নিয়ে গেলাম। চতুর্দিকে পানি, এই পানির মধ্যে একটা ছোট্ট স্পিড বোর্ডে নেত্রী, আমি এবং আর জাস্ট 2-3 জন অফিসার্স আমরা যাচ্ছি। তো ওখানে ছোট ছোট বাচ্চারা, তারা বুঝে না, তারা জানে না এটা প্রধানমন্ত্রীরা কে, এরা কে, জাতির জনকের কন্যা। তারা চিল্লাচ্ছে হাসিনা হাসিনা বলে তার নাম ধরে চিল্লাচ্ছে এবং পানিতে লাফ দিয়ে পড়ছে। তো উনি তাকিয়ে আছেন। তো যাই হোক, উনি গেলেন, উনি যখন মানুষকে সাহায্য দিচ্ছেন তো মানুষগুলো ওনার কাছে আসার চেষ্টা করছে, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মানুষ সবাই কাছে আসার চেষ্টা করছে, কিন্তু অবভিয়াসলি নিরাপত্তার খাতির SSF যারা ছিলেন, সিকিউরিটিতে যারা ছিলেন, তারা যেতে দিচ্ছেন না, ব্যারিয়ার ক্রিয়েট করছেন। তো উনি একটা পর্যায়ে বললেন যে আমি এখন যাবো এবং ওরা আমাকে মারবেন, ওরা আমার বাবাকেও মারেনি। তো উনি গেলেন, যাওয়ার পরে দেখলাম যে বৃদ্ধ মহিলাগুলি তাকে জড়িয়ে ধরছে, উনিও যেমন তাদের কোলে মাথা দিয়ে দিচ্ছেন, ওই বৃদ্ধ মানুষগুলি তার মাথায় হাত দিচ্ছে, উনিও যেন মাথাটা পেতে দিচ্ছেন। তো এই ঘটনার পরে উনি স্পিড বোর্ডে উঠলেন। উঠার পরে আমি দেখলাম যে ওনার চোখের কোনায় পানি এবং উনি হাসতেছেন। তা আমি বললাম না যে আপা হাসছেন না কাঁদছেন, আমি এটা বুঝতে পারলাম না ঠিক। তো আমি জিজ্ঞেস করলাম আপা কি হয়েছে, আপনার কি হয়েছে আপা? তখন উনি বললেন আমাকে, জানিস স্বামী, এই যে বৃদ্ধ মহিলাগুলি যখন আমাকে বুকে জড়ায় ধরে না, আমার মনে হয় আমার মা আমাকে বুকে জড়ায় ধরছে এবং আমার মনে হয় যে আমার মা আমাকে জড়ায় ধরে বলতেছে যে মা এই মানুষগুলিকে বাঁচা। এই বৃদ্ধ মানুষগুলি যখন মাথায় হাত দিয়ে দোয়া করে, আমার মনে হয় আমার বাবা আমাকে দোয়া করছে, আমার মনে হয় আমার বাবা আমাকে বলতেছে যে জাতিটাকে দিয়ে বাঁচা। এই ছোট ছোট বাচ্চাগুলি যখন হাসিনা হাসিনা বলে চিল্লায়, আমার মনে হয় আমার রাসেল আমার বুকে আসার চেষ্টা করছে। উনি আমার বাবা, মা, ভাই সবাইকে এই দেশের সাধারণ মানুষের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করেন। দ্যাট ইজ শেখ হাসিনা। এই একটি ঘটনা। আরেকটা ঘটনা দেখেন, দেশ ছেড়ে চলে আসলাম 2002 সম্ভবত, নিউ ইয়র্কে আসলাম। আমি এসে দেখলাম রেহানা আপা, বঙ্গবন্ধু আরেক কন্যা, সাধারণ চাকরি করে জীবন চালাচ্ছেন। তার ছেলে সজীবদের জয় সাধারণ আর 10টা মানুষের মতো জীবন চালাচ্ছে, তার মেয়ে সাধারণ জীবন চালাচ্ছে। তা আমার কাছে জিনিসগুলি ভালো লাগলো না যে কেন এরা এত কষ্ট করবে কেন। তো আমি আপার সাথে গাড়িতে বসা, তো বাড়িতে যাচ্ছেন, আমি ওনাকে অভিযুক্ত করলাম যে আপনি কেন, আপনি একজন প্রধানমন্ত্রী ছিলেন, দেশনীতি ছিলেন, আপনি আপনার সন্তানের কি নাম হলো আপা? আমি তাকে অভিযুক্ত করছি, আপনার লাভটা কি হলো? আমরাও কিছু করলাম না, ঠিক আছে, এরাও কষ্ট করবে, জয় পুতুল এরাও কষ্ট করবে, রেহানা পাড়ি অবস্থা কেন আপা কেন? তো উনি অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার অভিযোগগুলি শুনলেন, চোখ বন্ধ করে শুনলেন, তবে চোখটা খুলে আমাকে বললেন স্বামী শোন, সততার একটা দাম আছে, সত্য সত্যই। আর একটা জিনিস বলি, আমার মনে হয় তোর ভিতরে অনেক হতাশা কাজ করতেছে। আমি নাম জি আপা। বলে হতাশ হবি না, যখনই হতাশ হবি তখন একটা মনে রাখবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, মহানবী, তিনি যদি মক্কা ছেড়ে মদিনা যেতে বাধ্য হন তাহলে আমরা তার উম্মত পাপী বান্দা। তো ওটাই তো আমাদের নিদর্শন, যখনই হতাশ হবি তখনই রসুল পাকের জীবনী পড়বি। দেখেন এই কথার মধ্যে বোঝা যায় যে উনি কত বড় একজন ধার্মিক ব্যক্তি। আমি দেখেছি যখনই কোনো বড় বিপদ আসতো 96 সনে 95 সনে বা আমাদের এই কর্মীকে মেরে হয়েছে, আমি দেখেছি সমস্ত বিপদের মধ্যে উনি বুকের মধ্যে কোরআন শরীফটা চেপে ধরতেন, চেপে ধরে আমরা একটু যদি হতাম কিংবা কিছু করতে যেতাম, উনি কিন্তু ঠান্ডা মাথায় কোরআন শরীফটা বুকে রেখে উনি কথা বলতেন, আমি দেখেছি। তো এবং আরেকটি ঘটনা বলি, পার্লামেন্টের অধিবেশন চলছে, সকালবেলা অধিবেশন, তো উনি এসছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত অধিবেশন চলে গেছে। তো প্রায় 2-3 ঘন্টা এক নাগাড়ে চললো, পরে আবার অধিবেশন শুরু হবে, পার্লামেন্টারি কমিটি মিটিং চলছে। হঠাৎ করে দেখছি আপার পাশে আমি দাঁড়ানো ছিলাম, হঠাৎ করে দেখছি উনি মাথা ঘুরে যেন পড়ে যাচ্ছেন। তো উই এক্সপেক্ট, আমরা তো ওনাকে মায়ের মতোই ভালোবাসি, তো ধরেছি একটুখানি। তো বললেন, ধরার পরে উনি ঠিক হয়ে বসে পড়লেন, বসে পড়ে বললেন স্বামী ডাক্তার তাদের কিছু খাবার পাওয়া যায় কিনা। তো আমি সাথে সাথে বললাম, তো যাই হোক একটু খাবার স্যান্ডউইচ পাওয়া গেল। তাহলে আমার কি হয়েছে? বললাম আমি সকাল থেকে কিছু খাইনি। আমি কেন খান নাই? তো উনি বলছে দেখো সকাল থেকে এত ফাইল জমে আছে না যে আমি খাওয়ার সময় পাইনি। তো একজন, আমি জাস্ট 3টে জিনিস আপনাকে দেখালাম। একটা হলো যে উনি দেশের মানুষকে কোন চোখে দেখেন, উনি বিসমিল্লাহ আর ইনশাআল্লাহ বলে কিন্তু ধর্মকে ধোঁকাবাজি করেন না, উনি ধর্মকে ওই চোখেই দেখেন কিন্তু। এবং আরেকটা জিনিস দেখেন যে উনি ওনার কর্মের প্রতি কত নিষ্ঠা, এই না খেয়ে টোটাল দিন কাজ করা, এটা একদিনের ঘটনা, বারবার উনি ঘটিয়েছেন এটা। দর্শক মন্ডলী, এই ছিল আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।